বিপক্ষ দলের তরফে বক্তব্য প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি নাবিলা মারিয়াম। বক্তব্য উপস্থাপন করছে নাবিলা মারিয়াম। অতিষ্ঠ পৃথিবী ছাড় করতে চায়, ধোয়াবিকারে ক্লান্ত হয়ে অক্ষরবৃত্ত। পৃথিবী নিজেই এখন মুক্তি চায়, নদী বনে বাতাসে সব জায়গায় যেন প্রকৃতির ক্রন্দন শোনা যায়। সবুজ ঘাসের বুকে শেফালির হাসি এখন বিলুপ্ত যায়। যেখানে আগুন জ্বলছে গাছের পাতায়, সরকার সেখানে কেবল প্রগতির গান গায়। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের নির্ধারিত বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল বিষয়ে পক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়বস্তুর সুস্পষ্ট সংজ্ঞায়ন করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা বিভিন্ন তথ্য ও সমীক্ষার মাধ্যমে আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করে যাবেন এবং আমাদের দলের দায়িত্বে দলীয় সমন্বয় সাধন করবেন। প্রথমে আসি সংজ্ঞায়নে। আজকের সংজ্ঞায়নের দাবিদার শব্দ হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলা সরকার এবং আন্তরিকতা। 2025 শিক্ষাবর্ষ অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের বই তথ্য মতে জলবায়ু বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বাতাসের গতি ইত্যাদির দীর্ঘমেয়াদী গড় ধারা সাধারণত 30 বছর বা তার বেশি সময় ধরে পর্যবেক্ষণ করা হয়। এবং পরিবর্তন বলতে বোঝায় পূর্ববর্তী অবস্থা থেকে নতুন অবস্থায় গমন, হোক তা উন্নতি বা অবনতি। কিন্তু মাননীয় মডারেটর পরিবর্তন মোকাবেলার কথা বলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে আমরা নেতিবাচক দিক কি বুঝবো। অর্থাৎ জলবায়ু পরিবর্তন বলতে আমরা বুঝি আবহাওয়ার দীর্ঘমেয়াদী গঠনে স্থায়ী ও উল্লেখযোগ্য পরিবর্তন। বিভিন্ন তথ্য মতে জলবায়ু পরিবর্তন মোকাবেলা বলতে বোঝায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানোর জন্য গৃহীত পদক্ষেপ ও কার্যকলাপ। সরকার হল সেই প্রতিষ্ঠান যা দেশের আইন প্রণয়ন ও প্রশাসন পরিচালনা করে। তথ্যসূত্র আমার দেশ। সরকারের আন্তরিকতা বলতে আমরা বুঝি দেশের সমস্যা সমাধানের সত্যিকার সৎ মনোভাব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, শুধু কথাই নয় বরং কার্যকরী প্রচেষ্টার মাধ্যমে তার প্রমাণ করে। আজ আমি এবং আমার দল যাকে কিন্তু সুস্পষ্টভাবে উপস্থাপন করে যাব তা হল প্রথমত প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় অনীহা, দ্বিতীয়ত ত্রাণ ব্যবস্থাপনায় দুর্নীতি ও অনিয়ম, তৃতীয়ত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের উদাসীনতা এবং সবচেয়ে তথ্য প্রকাশের স্বচ্ছতার অভাব। কবি হুমায়ুন বলেছে, তোমাকে বিরক্ত করি ভাই, কখনো আমাকে বাংলাদেশের কথা বলে কষ্ট দিও না। জানতে চেয়ে না তুমি নষ্ট ভ্রষ্ট 56,000 বর্গ মাইলের কথা। মাননীয় মডারেটর, দেশের এই ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আমারও তাই মনে হচ্ছে। দেশে দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 24 লাখ। তথ্যসূত্র সমকাল 19 মে 2025। নিরন্তর প্রতিবেদন 25 এপ্রিল 2024 বলা হয়েছে 1970 সাল থেকে 2021 সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগে মারা গেছে 9,85,000 মানুষ, যার অর্ধেকের বেশি মারা গেছে আমার সোনার বাংলাদেশে। মাননীয় মডারেটর, ডিসেম্বর সূত্রে যখন গ্রামের বাড়ি বেড়াতে যায়, বিপ্রসিদ্ধি প্রধানের পথের ধারে কাঁপতে থাকা বয়সহীন আত্মহীন মানুষের দেখতে পাই সরকারের আন্তরিকতা প্রতিফলন। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথেষ্ট আর্থিক সংস্থান বরাদ্দ হয় না, যতটুকু হয় তাও পরে দুর্নীতি কবলে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ট্রাস্ট ফান্ড গঠন করেছে সরকার, অথচ সেই ট্রাস্ট ফান্ডে অর্থ দিয়ে উন্নয়ন হয়েছে তাও অভিভাবক জগতেও খুঁজে পাওয়া মুশকিল। মাননীয় মডারেটর, করোনাকালীন আন্দোলন সরকারের আন্তরিকতা প্রমাণ। মাননীয় মডারেটর, সবার নীতি পরিকল্পনা মূলত কাগজে সীমাবদ্ধ, বাস্তবে কিন্তু কার্যকর হয় না। 2022 সালে সম্পন্ন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের মতো শতাধিক নীতি ও আইন প্রণয়ন করে সরকারের বাস্তবে কোনো প্রতিফলন দেখা যায় না। তথ্যসূত্র বিবৃতি 22 এপ্রিল 2025। অর্থাৎ রিপোর্টের অধ্যবাস্তবের ওখানে নির্ভর। ধন্যবাদ। ধন্যবাদ। প্রাণবন্ত উপস্থাপনা ছিল। এই পর্যায়ে বিপক্ষ দলের পক্ষ থেকে যুক্তি উপস্থাপনের জন্য তাদের প্রথম বক্তা আমি আহ্বান জানাচ্ছি তামান্না আক্তার। ধন্যবাদ আজকে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করেছি। দলের পক্ষ হিসেবে আজকের প্রস্তাবটি
একটি নির্দিষ্ট দীর্ঘ সময়, সাধারণত 30 বছর অথবা তার বেশি সময় আবহাওয়ার গড় অবস্থা। সরকার হলো একটি দেশের সর্বোচ্চ সংস্থা যা দেশের শাসনতন্ত্র পরিচালনা করে এবং জনগণের ইচ্ছা আন্তরিক শব্দটির অর্থ হলো কোনো ব্যক্তির অনুভূতি বা আচরণ যখন সব অকৃত্রিম এবং সত্যিকারের হয়। দেখুন মাননীয় সভাপতি, সরকার যদি আন্তরিক নাই হতো তাহলে বাংলাদেশ কখনোই প্রথম সারির দেশ হতো না যারা জাতীয় জলবায়ু কৌশল ও কর্মপরিকল্পনা BCCSAP 2009 সালে প্রণয়ন করত। লস এন্ড ড্যামেজ ফান্ডের দাবিতে বাংলাদেশ কখনোই প্রথম সারির দেশ হতো না। লস এন্ড ড্যামেজ ফান্ডের দাবিতে বাংলাদেশ কখনোই প্রথম সারিতে থাকতো না। তথ্যসূত্র উইকিপিডিয়া। আমাদের বিভক্ত দলীয় বক্তারা হয়তো তাদের দলীয় অবস্থান শক্ত করার জন্য সকল দোষ সরকারের উপর চাপিয়ে দেবে, কিন্তু তাদের বলে রাখতে চাই সরকার সর্বদাই এই বিষয়ে সচেতন। এখন এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবচেয়ে বড় বাধাই হচ্ছে জনসচেতনতার কথা। জনগণ যদি সচেতন হতো আমরা তীব্র গরমের সম্মুখীন হতাম না অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির সম্মুখীন। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন। বর্তমান বিশ্বে উন্নত রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে, যেমন রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন। দেশটি 2023 সালে প্রায় 1325 কোটি টন কার্বন নিঃসরণ করেছে, যা বৈশ্বিক নিঃসরণের প্রায় 35%। তথ্যসূত্র প্রথম আলো। দেখুন মাননীয় সভাপতি, এভাবে উন্নত রাষ্ট্রগুলো প্রতিনিয়ত কার্বন নিঃসরণ করে যাচ্ছে, যার ফলে নষ্ট হচ্ছে বাংলাদেশ, মালদ্বীপ, নেপালের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলো। আর দোষ করছে বিচার সরকারের উপর। জলবায়ু ধরে রাখতে হয়, আন্তরিক সরকার পাশে নয়। ধন্যবাদ সবাইকে। আজকে এই নিয়ে আমি আমার বক্তব্যের সমাপ্তি দিলাম। আমাদেরকে ধন্যবাদ, তার সুন্দর উপস্থাপনা আমরা শুনলাম। এবার পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি বিএফ শাহী স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বক্তা ফাতেমা বিনতে ওলি। বক্তব্য নিয়ে আসছে ফাতেমা বিনতে ওলি। নদীর মোহনায় বলবো আমি ঠোঁট বলতে সাগর ছুটে আয়, ঝর্ণাবাসী বলবে হাসি খুঁটিয়ে রাখি। বলবো আমি নৈক ভূমি ঘুম জাগানো পাখি। মাননীয় মডারেটর, প্রকৃতি আজ আমাদের সেই ঘুম জাগানোর ডাক দিচ্ছে, যেখানে কিন্তু সরকার তারা ঘুমিয়ে গেছে। প্রতিপক্ষের অবস্থান যেখানে সরকার নাকি আন্তরিক, সেখানে বাস্তবিক খাতায় কলমে পদক্ষেপ আছে, প্রয়োগ নেই। বাজেট আছে, স্বচ্ছতা নেই। প্রতিশ্রুতি আছে কিন্তু কাজ নেই। তাই আমরা দৃঢ়ভাবে বলছি সরকার আন্তরিক নয়। মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে জানাই স্বাগত সম্ভাষণ। বিতর্ক চলছে নির্ধারিত বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়। দ্বিতীয় বক্তা হিসেবে পক্ষে বলছি BBC 2022 সালের রিপোর্টে বলা হয়েছে বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ অতীতে বিভিন্ন সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তনের যেসব প্রতিশ্রুতি নিয়ে এসেছে আজও তা বাস্তবায়িত হয়নি। বিজ্ঞ প্রতিপক্ষ, এই হচ্ছে আমাদের সরকারের আন্তরিকতা, যেখানে বিজ্ঞ প্রতিপক্ষের যুক্তি যেন কল্পনার কল্পলোকে কল্পিত কল্পনা, কল্পনার কল্পনাতেই কাটবে। ঠিক প্রতিফলিত হয়েছে কল্পনার কল্পলোকে। লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ এটিএন নিউজ 17 আগস্টের রিপোর্ট অনুযায়ী পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে যখন সাদা পাথর লুটের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি বলেন পাথর কতটুকু তুললো, লুট করে নিয়ে গেল কিনা এটা তাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। সরকারের পরিবেশ উপদেষ্টা অক্ষরে স্বীকার করলে তাদের ব্যর্থতার কথা। লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, যেখানে নদীর পাথরের কারণে আমাদের জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, যেখানে নদীর ভাঙনের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, নতুন এক প্রাকৃতিক দুর্যোগ আসবে, জেনেও কি কোনো আন্তরিক সরকার করতে পারে? বিজ্ঞ প্রতিপক্ষ আশা করি যথাযথ উত্তর দিয়ে যাবেন। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, এনকিউআর ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি 2024 এর রিপোর্ট অনুযায়ী ঢাকার বাতাসে যে অতি সূক্ষ্ম ধূলিকণা, যেটাকে আমরা বলি PM 2.5, তার গড় পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে 15 গুণ বেশি। অর্থাৎ যে বাতাসে আমরা প্রতিদিন শ্বাস নিচ্ছি তা ধীরে ধীরে আমাদের ফুসফুসকে ভরিয়ে দিচ্ছে বিষে। এই রিপোর্টে বাংলাদেশকে পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক দূষিত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদি সরকার সত্যি আন্তরিক ও কার্যকর হতো তবে কি রাজধানী বাতাসী হয়ে প্রাণঘাতী হয়ে উঠতো, নাকি ভয়ঙ্কর দূষণের প্রমাণ মসজিদের নীতি আছে কিন্তু তা বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নেই? বাংলাদেশ ও ভারতের যৌথ প্রতিষ্ঠান হচ্ছে ভারত রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে কয়লা ও বিভিন্ন ক্ষতিকর গ্যাস বনের উদ্ভিদ, প্রাণী ও ম্যানগ্রোভ ইকোসিস্টেমের ক্ষতি করছে। আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে এই প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হচ্ছে কোনো পরিবেশগত প্রভাব ছাড়াই। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে বহু পরিবেশবাদী, বিজ্ঞানী ও সাধারণ মানুষের প্রতিবাদ সত্ত্বেও সরকার তাদের মতামতকে গুরুত্ব দেয়। জ্বালানি হিসাবে সৌরশক্তি, গ্যাস বা এলজি গ্যাসের ব্যবহার বিদ্যুৎ উৎপাদন করা যেত, কিন্তু কয়লার মতো দূষণকারী ও
উৎস বেছে নিয়েছে সরকার। ইউনেস্কো পরিবেশবিদরা বারবার সতর্ক করেছেন এই বিকল্প কর্তৃপক্ষ। এরপরেও যেখানে সরকারের কোনো খেয়াল নেই, তাহলেও কি আপনারা বলবেন সরকার আন্তরিক? আশা করি উত্তর দিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ঝড় আসে আকাশ ফেটে পড়ে নদী কেঁপে ওঠে, সমস্ত পৃথিবী কেঁপে ওঠে তার দাবি। তাই সরকারের কাছে এটাই চাওয়া, প্রত্যেক আইন প্রত্যেক সিদ্ধান্ত যেন মানবতায় আগে যায়। ধন্যবাদ মাননীয় মোড়াল, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফাতেমাকে। এবার বিপক্ষ দলের পক্ষ থেকে আমি দ্বিতীয় বক্তা সপ্তর্ষিদের প্রান্তিকে আহ্বান জানাচ্ছি। তার বক্তব্য উপস্থাপন। অসাধারণ আবৃত্তি করে গেলেন আমার পরিচালকরা, কিন্তু আবেগ দিয়ে দেশ চলে না। মাননীয় মডারেটর, ধন্যবাদ এখানে আমার বক্তব্য গ্রহণের জন্য। প্রথমেই বলছি 1973 সালের কথা। 1973 সাল থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য পদক্ষেপ নিতে শুরু করে। যখন তৎকালীন সরকার ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রণয়ন করেন, এরপর 2009 সালে জলবায়ু বিষয়ক সকল কার্যক্রমের সমাধানের জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গঠন করা হয় এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলার জন্য একটি সুসংগত উদ্যোগ গ্রহণ করা হয়। তথ্যসূত্র প্রথম আলো। সরকার বসে নেই হাত গুটিয়ে, প্রকল্প করছে দেশকে জুটিয়ে। সোলার লাইটে আলোর বান, সবুজ হবে আমার দেশবান। সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য অনেক উদ্যোগ নিয়েছে। তার মধ্যে অন্যতম কয়েকটি উদ্যোগ হচ্ছে 2005 সালে নাপা, 2009 সালে BCCSAP, 2010 সালে BCCTF, 2021 সালে MCPP, 2022 সালে ন্যাপ ছাড়াও আরো অনেক প্রকল্প যা কাজ করে গেছে জলবায়ু মোকাবেলা পরিবর্তনের জন্য। কিন্তু আমার প্রতিপক্ষরা যে বারবার বাস্তবায়ন করছেন, আজকের বিষয়টা কিন্তু বাস্তবায়ন ছিল না। আর সরকার যে বাস্তবায়ন করবে তার জন্য বাজেটের দরকার। সেই বাজেটটাও কিন্তু আমাদের ঠিকঠাক মতো নেই। তারপরে চলে আসি ডিজাস্টার রিস্ক রিডাকশন ও সাইক্লোন প্রিপারেডনেসের কথায়। এটি দ্বারা বাংলাদেশে অনেক সাফল্য অর্জন করে। তার মধ্যে প্রধান সাফল্যগুলো হচ্ছে 1991 সালে ঘূর্ণিঝড়ে সরকারি হিসাব অনুযায়ী 1,38,242 জন নিহত হয়। কিন্তু 2020 সালের আফগান ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা এসে দাঁড়ায় মাত্র 20 জনে। তার পিছনে রয়েছে সাইক্লোন শেল্টার, আর্লি ওয়ার্নিং সিস্টেম ও কমিউনিটি ভলান্টিয়ার নেটওয়ার্ক। এটি আন্তর্জাতিক বড় প্রমাণ। তারপরে আমার প্রতিপক্ষরা কিভাবে বলছে যে সরকার আন্তরিক নয়? আমি আবারও বলছি, আমার প্রতিপক্ষরা বারবার বাস্তবায়ন করতেছেন, কিন্তু বাস্তবায়ন আজকের বিষয় ছিল না। আরেকটা কথা হচ্ছে, আমার প্রতিপক্ষ বন্ধুরা আবৃত্তিতে এতই মগ্ন ছিলেন যে কি বলে গেছেন তাও আমি স্পষ্টভাবে বুঝতে পারিনি। আচ্ছা, আমার প্রতিপক্ষ বন্ধুরা যে বলছে সরকার আন্তরিক নয়, তাহলে কেন ছোটবেলা থেকে প্রত্যেক শ্রেণীর পাঠ্য বই শিক্ষার্থীদের জন্য জলবায়ু সচেতনতামূলক সম্পর্কিত অধ্যায় রাখা হয়? রাস্তা বানায় সাইক্লোন শেল্টার, মানুষ ভাবে এগুলো ফ্রি আদার, নিজেরা কোনো অপচয় প্রকার, তারপর বলে সরকারের দোষ। হায় রে, কি আজব সমাজ! মাননীয় মডারেটর, লক্ষ্য করবেন সবকিছু একাকি করা সম্ভব নয়। সরকার শুধু প্রকল্প করে গেল আর আমরা সচেতন হলাম না, তাহলে কিছুই সম্ভব না। সরকার যথেষ্ট আন্তরিক, সমস্যা হচ্ছে আমাদের। সরকারের আন্তরিকতার প্রমাণ দিতে গেলে শেষ হবে না, কিন্তু যেটা না বললে না সেটা হচ্ছে 2010 সাল থেকে বাংলাদেশ সরকার প্রায় 4,000 কোটি টাকা নিজের বাজেট থেকে খরচ করেছে। তারপরে আপনারা কিভাবে বলেন যে সরকার আন্তরিক নয়? তাছাড়া বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি দেশ যা খুব তাড়াতাড়ি জলবায়ু অভিযোজন নীতি নাপা করেছে, একটি অন্তর্গতার বড় প্রমাণ। সম্মানিত সভাপতি মহোদয়, আজকে আলোচনায় প্রমাণ করেছি যে সরকারের উদ্যোগ আন্তরিক, বাস্তবসম্মত ও জনগণের মঙ্গলের জন্য, তাই আমরা দাবি দৃঢ় প্রতিষ্ঠিত। কথা নয় কাজের প্রমাণ, সরকার দিয়েছে উন্নয়নের ডাক, পরিবর্তনের সাথে আজ বাংলাদেশ সরকার করছে কাজে। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি পক্ষ দলের তৃতীয় বক্তা এবং জননেতা বিপ্রধর আদিত্যকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। চক্ষু থাকিয়া অন্ধ যাহারা, আলোকের দুনিয়ায় সিন্ধু সেচিয়া বিষ পায় তাহারা, অমৃত নাহি পায়। মাননীয় মডারেটর, পিন্ডির গোলামের চিঞ্জির ছিন্ন করার এত বছর পরও যখন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের পদক্ষেপ কেবল খাতায় কলমে সীমাবদ্ধ, তখন বিক্ষোভ প্রতিপক্ষের অবস্থান যেন ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে। মাননীয় মডারেটর, বিক্ষোভ বিচারক মন্ডলী, বিক্ষোভ প্রতিপক্ষ এবং যারা শুনছেন সকলকে জানায় স্বাগত সম্ভাষণ। বিতর্ক চলছে নির্ধারিত বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়, বাস্তবতার প্রেক্ষাপটে পক্ষে বলছে। মাননীয় মডারেটর,
বর্ষা হাতে ভরসা পায়, সবাই আন্তরিকতার গান গেয়ে গেলে নিরুদ্দেশ হওয়ার চেষ্টা করলে সত্যিকারের মিথ্যা আন্তরিকতার জালে ফাঁসতে হবে, এটাই স্বাভাবিক। যা আমরা বিজ্ঞ প্রতিপক্ষের মধ্যে আজ দেখতে পাচ্ছি। বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম এবং দ্বিতীয় বক্তা সরকারের বিভিন্ন পদক্ষেপ আমাদের সামনে তুলে ধরলেন। বিজ্ঞ প্রতিপক্ষ এখন প্রশ্ন হলো এই পদক্ষেপগুলো আন্তরিক কিনা। বিজ্ঞ প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন বাস্তবায়নতা এবং আন্তরিকতা সমান বিষয় নয়। লক্ষ্য করুন, বিজ্ঞ প্রতিপক্ষ আন্তরিকতা তখনই প্রমাণিত হয় যখন তা দৃঢ়ভাবে সঠিক সময়ে এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয়। হ্যাঁ মাননীয় মডারেটর, আমরা মানছি সরকার কার্যক্রমে অনেক প্রকল্প ঘোষণা করছে, সভা সেমিনারে বক্তব্য আওড়াচ্ছে, কিন্তু বাস্তবে আন্তরিকতা সেজন্য পালিয়ে যায় জানান দিয়ে বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় মডারেটর, যে সরকার কত সেশনে হাসে, বক্তৃতায় দুনিয়া কাঁপায়, কিন্তু কার্যক্রমের নামে ঘোড়ার ডিম, তাদেরকে কিভাবে আপনারা আন্তরিক বলতে পারছেন তা আমাদের বোধগম্য হচ্ছে না। আশা করি বলতে মাননীয় মডারেটর, এখন নিশ্চয়ই আমাদের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সরকার কেন আন্তরিক হতে পারছে না? তারা তো আন্তরিক হতে চাচ্ছে না নাকি হতে পারছে না? বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন, আমাদের সমাজ ব্যবস্থা হয়ে উঠেছে পুঁজিবাদী অলিগার্ক নিয়ন্ত্রিত, অর্থাৎ জনগোষ্ঠীর শাসনতন্ত্রের কবজায় আবদ্ধ। এই শাসন কাঠামো কখনোই জনবান্ধব নীতি প্রণয়ন করেনি এবং ভবিষ্যতেও কখনোই করবে না। প্রতিপক্ষ মাননীয় মডারেটর, বর্তমানে এমন কোন সরকার নেই যার বাসায় কিংবা কর্মস্থলে এসি নেই, অথচ সে এসির নিচে বসে তার জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন কার্যক্রমে স্বাক্ষর দিয়ে যাচ্ছে। এজন্য এক আজব নিয়ম। প্রতিপক্ষ এসি চালিয়ে জলবায়ু কাটানোর অঙ্গীকার এই যেন তেলে ভাজা খেতে খেতে ডায়েট কন্ট্রোলে সব হবে। তাই বিজ্ঞ প্রতিপক্ষ আজ আবহাওয়ার পরিস্থিতি যখন পৃথিবী হচ্ছে উষ্ণবলা, জনসংখ্যায় ঢাকাবাসী কৃত্রিম বুদ্ধিমত্তায় করছে নতুন গ্রহ, কোথায় যে বা রাখে, তখন বিজ্ঞ প্রতিপক্ষে বলবো বেমানুষ ভুল ভেবে ভুলে গিয়ে ভুল করবেন না, বরং স্বীকার করুন সরকার আন্তরিক নয় জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়ে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। আদিত্যকে ধন্যবাদ। খুব হৃদয়গ্রাহী বক্তব্য আমরা শুনলাম। এবার বিপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আমি বিপক্ষ দলের দলনেতা শারদীয়া মন্দির সূচিকে আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর, আমার দ্বিতীয় বক্তা আমার বিপক্ষ দলকে একটি প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা তৃতীয় বক্তার কাছ থেকে পাইনি। তো আমি অনুরোধ করবো চুক্তি খণ্ডনের সময় আপনারা প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন। আর তারা বললো সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে। প্রাকৃতিক দুর্যোগের ফলে যখন 10 নং সতর্কতা দেওয়া হয়, তখনই কিন্তু মানুষকে টেনে আনতে হয় ঘর থেকে সরকারকে। তাহলে তারা কিভাবে বলছে সরকার আন্তরিক নয়? মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, বিজ্ঞ বিপক্ষ দল এবং সুপ্রিয় শ্রোতাগণ, ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। উপযুক্ত কারণে আজকের এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, সিলেটের ভোলাগঞ্জের অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত। পাথরের কাজ যখন শুরু হয়েছিল তখন সরকার কিন্তু পাহারাদার নিয়োগ করেছিল। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাদের পিঠে বাড়িয়ে দেয়। তথ্যসূত্র যমুনা টিভি। জনবহুল এলাকাগুলোতে দুটি বাড়ির মাঝখানে একটি নর্দমা চলে যায়। এখন সরকার কি সেই দুটি ঘরের মধ্যে দিয়ে পাহাড়টা বসাবে যাতে কেউ ময়লা না ফেলে? এখানে মূত্রত্যাগ বা পানির পিক ফেলা নিষিদ্ধ। বাংলাদেশের জনগণের মানসিকতা এমন পর্যায়ে গিয়েছে যে সেই নিষিদ্ধ একটা জায়গা থেকে তারা বেশি বেশি মূত্রত্যাগ এবং পানি পিক ফেলছে। বাংলাদেশের যেই বেশিরভাগ বাসা বাড়িতে ডাইরেক্ট গ্যাস প্রদান করা হয়, সেখানে সারা দিন প্রায় প্রাকৃতিক গ্যাসটি অপচয় হচ্ছে। এখন সরকারকে প্রতিটি বাসায় বাসায় গিয়ে বলবে যে প্রাকৃতিক গ্যাস অপচয়ের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এর ফলে আমাদের জলবায়ুর উপর বিরূপ প্রভাব পড়ছে। কাজে এই কাজটি তো সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে সেমিনারের আয়োজন করা। আপনার আর আমার মতো সচেতন পরিবেশ ও জলবায়ু সচেতন নাগরিকরা যদি একটি সেমিনারের আয়োজন করি, তাহলে কিন্তু দেশের অনেক মানুষ আস্তে আস্তে এই জলবায়ু এবং পরিবেশ নিয়ে সচেতন হতে পারবে। আর আমরা বলবো ঢাকার বাতাস পরিশুদ্ধ। আপনার আমার মতো মানুষরা যদি আর মানুষদেরকে
করছি সরকার পারবে না তাদের জনগণের পেট খালি রেখে বাস্তবায়ন দ্রুত গতিতে করা। আজকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তরিকতার অভাব যে নেই তা আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে প্রমাণ করে গিয়েছে। সরকার সর্বদাই জলবায়ু নিয়ে সচেতন ছিল। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সর্বদা বড় বাধাগুলো হলো জনগণের অসচেতনতা, অর্থনৈতিক সীমাবদ্ধতা, আন্তর্জাতিক প্রতিশ্রুতির অভাব, জনসংখ্যার চাপ, দ্রুতনগরায়ন। তাই বিপক্ষ দল এত তর্ক-বিতর্ক বাদ দিয়ে আমাদের সাথে স্বীকার করুন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার সর্বদাই আন্তরিক ছিল এবং আছে। ধন্যবাদ সবাইকে। তেজস্বী বক্তৃতা শুনলাম সুজিত। এই পর্যায়ে আমি পক্ষ দলের দলনেতা বিপ্রধর আদিত্যকে আহ্বান জানাচ্ছি। বিদ্রোহী কবির ভাষায় প্রতিপক্ষকে বলতে চাই, হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গানের স্বার্থের জয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমি পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজ বিপক্ষ দলের মতামত যেন নিজের হাত জগন্নাথ, পরের হাত এটোপার। তাই তো তাদের মুখোশের চিত্র দেখেছেন ঠিকই, কিন্তু মুখোশের পিছনে লুকিয়ে থাকা বাস্তব চিত্রটি দেখেও তারা না দেখার ভান করে যাচ্ছেন। আজ বিক্ষোভ প্রতিপক্ষের প্রথম বক্তা, আজ আমার প্রথম বক্তা যথার্থ সংজ্ঞায়ন করে যাওয়ার পরও ঠিক হুবহু একই সংজ্ঞায়ন করে গিয়েছে বিজ্ঞ আকিকে। বিক্ষোভ প্রতিপক্ষ মিষ্টি কথায় চিরা ভেজে না, সাদা পাপের কথা আমাদের দ্বিতীয় বক্তা আগে পরিষ্কার করে গিয়েছেন। আপনারা হয়তো এই মঞ্চে ছিলেন, কিন্তু আপনাদের মন হয়তো অন্য কোথাও ছিল। প্রতিপক্ষ বলেন আমরা সরকারের পদক্ষেপগুলোকে কি অস্বীকার করবো কিনা। প্রতিপক্ষ বন্ধুরা, আমরা সরকারের পদক্ষেপকে অস্বীকার করছি না এবং করতেও চাই না। আমরা অস্বীকার করছি তাদের লোক দেখানো আন্তরিকতাকে, যার কারণে এই পদক্ষেপগুলো সত্যিকার অর্থে বাস্তবায়ন হতে পারছে না। বিক্ষোভ প্রতিপক্ষ গত 17 সেপ্টেম্বর 2025 শ্রীমঙ্গলে ময়লা ঢাকায় স্থানান্তরে প্রকল্পটি মন্ত্রণালয়ে আটকে থাকার প্রতিবাদে মানববন্ধন হয়, যেখানে কিনা আপনাদের আন্তরিকতা হার মেনে যায়। কারণ তাদের দাবি বায়ু দূষিত হচ্ছে, চরম স্বাস্থ্য ঝুঁকি থাকছে। যেখানে শ্রীমঙ্গলের সরকারি কলেজের একজন শিক্ষার্থী প্রশ্ন ছুটছে, যে বন্দোবস্তের জন্য হাজার হাজার শিক্ষার্থী প্রাণ দিয়েছে, কেন আমাদের এই লাল কালো ফিতা পড়তে হবে চোখের মধ্যে। বিক্ষোভ প্রতিপক্ষ তাদের আকুতি প্রশাসনের নিকট, তাদের আকুতি সরকারের নিকট, তাদের এই আকুতি এখনো আন্তরিকতার কোনো প্রকাশ দেখতে পাইনি। বিক্ষোভ প্রতিপক্ষ আমরা মাননীয় মডারেটর, চাবি ব্যবহার হয় দরজা খোলার জন্য, আর এই চাবি আজ চুরির কাজে ব্যবহৃত হচ্ছে। তাই বিক্ষোভ প্রতিপক্ষ বলবো বাস্তবতাকে স্বীকার করুন। ধন্যবাদ মাননীয় মডারেটর। অংশ নিচ্ছে বিপক্ষ দলের দলনেতা শারদীয়া মল্লিক। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে দ্বিতীয়বার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। প্রতিপক্ষকে আবারও বলছি, আপনাদের কাছে একটি প্রশ্ন করেছিলাম, কিন্তু সেই প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি, আর সময়ও নেই। আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে অন্য দোষ নিয়ে নিজেদের দোষ থাকার, আর তাই শুরু থেকে করে যাচ্ছেন বিপক্ষ বন্ধুরা। কিন্তু আপনাদের মনে করিয়ে দিতে চাই, শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমন ভাবে যুক্তির জাল যতই কোণে সত্যকে ধামা চাপা দিতে পারবেন না। সরকার জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রতি মাসে ক্লাইমেট চেঞ্জ গভর্নেন্স অফ বাংলাদেশ নামে প্রতি মাসে একটি সেমিনার আয়োজিত করছে। এছাড়া প্রতিনিয়ত সেমিনার আয়োজিত হচ্ছে। এই সকল কিছুই কি আমার প্রতিপক্ষ অবহেলা করে চলে যাবে? বিপক্ষ দল, আপনি কি অস্বীকার করে যাবেন ক্লাইমেট চেঞ্জ টাস্ক অ্যাক্ট 2010 সংশোধন ও 10 বছর স্ট্র্যাটেজিক প্ল্যানকে, যার নিয়মিত আপডেট পাচ্ছি আমরা বর্তমানে 2025 সালে এসে? আপনি কি অস্বীকার করে যাবেন 2025 সালে সোলার প্যানেল নির্দেশনাকে, যেখানে সরকারি ভবন, স্কুল, কলেজ, হসপিটালের ছাদে সোলার প্যানেল বসানোর জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, যার নিয়মিত আপডেট কিন্তু এখান থেকেও আমরা পাচ্ছি? নাকি এগিয়ে যাবেন 650 বিলিয়ন বাজেটে চট্টগ্রামের এয়ার টার্মিনাল উন্নয়ন প্রকল্পে? 2007 থেকে 2016 পর্যন্ত জাতিসংঘের সাধারণ মহাসচিব ছিলেন বান কি মুন। তিনি বলেন জলবায়ু অভিযোজন বাংলাদেশ অনুকরণীয়। সরকার যদি আন্তরিক নাই হতো তবে কিন্তু তিনি এই বক্তব্য প্রদানের সুযোগ পেতেন না। আর তাই সংস্কারে করুন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক ছিল এবং থাকবে। আর আমার বিক্ষোভ প্রতিপক্ষ বারবার বলে গেলে যে সরকার যদি আন্তরিক হতো তাহলে কেন এগুলো বাস্তবায়ন ধীরগতি সম্পন্ন? আমরা বারবার বলে যাচ্ছি যে বাস্তবায়ন ধীরগতি সম্পন্ন, কারণ আমরা একটি উন্নয়নশীল রাষ্ট্র, আমাদের কাছে পর্যাপ্ত অর্থায়ন নেই। তাহলে আমরা কিভাবে আমাদের প্রকল্পগুলোকে বাস্তবায়ন করবো? এছাড়াও রয়েছে বাইরের বিশ্বের আমাদের যা চীন, জাপান, চীন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত রাষ্ট্রগুলো, যারা নিয়মিত কার্বন
নিঃসরণ করছে, চীন একা 30% বেশি কার্বন নিঃসরণ করছে প্রতি বছর। আপনি কি সবকিছু এড়িয়ে যাবেন? একা বাংলাদেশের পক্ষে কিভাবে জলবায়ু মোকাবেলা করা সম্ভব হবে, যেখানে আন্তর্জাতিক প্রতিশ্রুতিরই আমাদের অভাব রয়েছে? ধন্যবাদ সবাইকে। মানে শুনছি আর প্রত্যাশা বেড়ে যাচ্ছে। সম্মানিত মহোদয়কে ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য। আমরা দীর্ঘক্ষণ ধরে বিতর্ক শুনছি, মানে আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের শিক্ষার্থীরা বিতর্কের মাধ্যমে বিজ্ঞান মনস্ক একটা জাতি তৈরির ভূমিকা রাখছে। আজকে আমরা এই যে দল, সেই দল হয়তো 4 নম্বর। আমরা প্রথম থেকে বিভিন্ন বিষয়ে বিতর্ক শুনছি এবং বিচার করার মতো কাজ আসলে কঠিন কাজ। সবাই এত ভালো করে তাদের বক্তব্য উপস্থাপন করছে যে তুমুল একটা হাড্ডাহাড্ডি, যে শব্দটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমি মনে করি এই যে বিজ্ঞান মনস্ক সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব, এই বিজ্ঞান বিতর্ক উৎসবের মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে আমাদের একটা স্কুল থেকে আমাদের বিজ্ঞান মনস্ক একটা জাতি গড়তে আমরা ভূমিকা রাখবো। তাহলে বিজ্ঞান মনস্কতা কিন্তু একদিনে তৈরি হয় না। আমরা অনেক কিছু বলি যে, আমি নিজেও যখন আমি ছাত্র ছিলাম আমি স্লোগান দিচ্ছি রাজপথে যে বিজ্ঞান ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা কায়েমের জন্য এবং বিজ্ঞান মনস্ক জাতি করার জন্য। এখানে এই গ্রুপের আগে আরেকটা বিতর্ক ছিল যে শিক্ষক শিক্ষার্থী শিক্ষানীতি, এই বিষয়টা ছিল আর। তো একটা গ্রুপ যেহেতু শিক্ষকের বিপক্ষে, মানে তাদের বিতর্কটাই বিপক্ষে কথা বলতে হবে, তারা খুব সুন্দর করে বলছে যে শিক্ষকরা তাদের বক্তব্য ঠিক মতো ক্লাসে উপস্থাপন করেন না, ক্লাসে ঘুমিয়ে থাকেন, আবার বাসায় পড়া। একবারে তার বক্তব্য ডাহা মিথ্যা নয়। আবার এখানে শিক্ষা নীতি বা শিক্ষা কৌশল বা শিক্ষা ব্যবস্থাপনা একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষক, ছাত্র, অভিভাবক প্রত্যেকটা স্টেক হোল্ডার দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থা। এখানে একটা অর্গান যদি ফেল করে, মানে একটা ক্লায়েন্ট বা একটা স্টেক হোল্ডার যদি ফেল করে, তাহলে একটা রাষ্ট্রের সুষ্ঠ ব্যবস্থাপনা, সুষ্ঠ শিক্ষার্থী, সুষ্ঠ জাতি তৈরি আসলে হতে পারে না। যাই হোক, আমরা বিতর্কের কাছে অনেক কথা বলছি যে আমরা চাচ্ছি যে যেমন বিজ্ঞান মনস্ক। আমি যখন খুব ছোট ছিলাম, আমি আমার গ্রামের বাড়িতে আমি দেখতাম, আমার বাড়িতে একজন ভদ্রলোক আসছেন, এসে ওনার হাতে একটা টুকরার মতো জিনিস ছিল। তো এসে বললেন যে আমার তো খুব ব্যথা হচ্ছে, আমি এটা খেয়ে ফেলবো। তো আমি বললাম যে আঙ্কেল আপনি এটা কি খাচ্ছেন? বলছে এটা বাজারের দোকান থেকে আনছি, খাবার সুগা। উনি একবার হয়তো বলছেন যে খাবার সুগা। তা আমার মাথায় ঢুকলো আসলে খাবার সুগা বলছেন কিনা আমার মনে নাই। আমি চিন্তা করলাম যে উনি ব্যথার জন্য উনি কি খাইলেন। আমার বললেন যে এখন আমার ব্যথাটা কমে গেছে। তো আমার মাথায় ঢুকলো আসলে এটার সাথে আসলে আমাদের পড়াশোনার বিজ্ঞানের সম্পর্ক আছে কিনা না। আসলে উনি যেটা খেয়েছেন, এখন তো যেহেতু কেমিস্ট্রি পড়াই, আমি আজকে 20 বছর ধরে কেমিস্ট্রি পড়াচ্ছি, 20 বছর 25 বছর হয়ে গেছে, 25 বছর সব মিলিয়ে। তখন এগুলো আমার মাথায় আসে যে ছোটবেলা থেকে তো আমাদের মাসায় এটা ঢুকছে যে উনি আসলে তোমার সোডিয়াম বাইকার্বনেট খেয়েছেন। তোমরা জানো যেটা বাজারে খাবার সোডা নামে পরিচিত। তো আমি এটা জানলাম যে তোমার কিন্তু অ্যান্টাসিড ট্যাবলেট বাজারে আসে না। হ্যাঁ, বাজারে আসে না আমাদের বাজারে। আমি যে গ্রামে বড় হয়েছি ওইখানে আমার মনে হয় দুজন জানতো না যে অ্যান্টাসিড। আর অ্যান্টাসিড মানে কি? অ্যান্টিঅ্যাসিড যখন আমাদের বার্ন হয়, মানে অ্যাসিডিটি হয়, তখন আমরা এখানে কি দিই? সোডিয়াম বাইকার্বনেট খাওয়া দিই। তাহলে এখানে নিউট্রালাইজেশন হয়, এবং নিউট্রালাইজেশন হলে কি হবে? এখানে কিন্তু বেটা কমবে, মানে বার্নিং। তাহলে বার্নিং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এখানে নিউট্রালাইজেশন। আমরা যে প্রশমন বিক্রিয়া করি, আমাদের কাজ হচ্ছে এখানে প্রশমন করা। যাই হোক, এটা অনেক বিষয়। আমি আজকে যে সমস্ত পার্টিসিপেন্ট এই বিতর্কে, বিজ্ঞান বিতর্কে অংশগ্রহণ করেছি, তাদেরকে অত্যন্ত মানে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাচ্ছি যে আমাদের দেশের একটা সিংহভাগ শিক্ষার্থীর বিরুদ্ধে আমরা ব্লেম দিই। তারা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং তারা মানে পড়াশোনা মনোযোগী না। সেই জায়গায় আমাদের যে শিক্ষার্থীরা আজকে এই সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে এবং এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে
সহযোগিতা করেছে, তাদের শিক্ষার্থীকে পার্টিসিপেট করে তাদের প্রতিষ্ঠান প্রধানকে আমি আন্তরিক এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত শিক্ষক মণ্ডলী তাদের ছাত্রছাত্রীকে নিয়ে দীর্ঘক্ষণ ধরে অনেক ত্যাগ তিতিক্ষা কষ্ট করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক সমকালীন কর্মকর্তাবৃন্দ উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রতিযোগিতার ফলাফল এসে গেছে। প্রথমে আমরা শ্রেষ্ঠ বক্তা ঘোষণা করছি। প্রতিযোগিতা হয়েছে স্বাভাবিকভাবে দুজনের মধ্যে। একজন হচ্ছে দীপব্রধর আদিত্য, বিএফ সায়েন্স স্কুল এন্ড কলেজ, আর একজন হচ্ছে শারদীয়া মল্লিক সূচি, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি সূচির স্কোরটা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 157.5, আর দীপব্রধর আদিত্যের স্কোর হচ্ছে 172.5। আজকে বিতর্কের এই অধিবেশনের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে দীপব্রধর আদিত্য। এবার বিজয়ী দল ঘোষণার পালা। শ্রেষ্ঠ বক্তা দীপব্রধর আদিত্যকে আমি আহ্বান জানাচ্ছি। দীপব্রধর আদিত্যকে সমকাল সুরিত সমাবেশের জেলা কমিটির সভাপতির কাছ থেকে স্মারক উপহার গ্রহণ করার জন্য দীপব্রধর আদিত্যকে আমি আহ্বান জানাচ্ছি। এবার আমি দুই দলের সম্মিলিত স্কোরটা জানিয়ে দিচ্ছি। বিএফ সায়েন্স স্কুল এন্ড কলেজের স্কোর হলো 336, আর শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কোর হচ্ছে 305.5। বিএফ সায়েন্স স্কুল এন্ড কলেজ প্রতিযোগিতা যেহেতু জয় পরাজয় থাকবে, এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। সবার বক্তব্যই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে, সবার যুক্তি আমাদের মস্তিষ্ক স্পর্শ।